শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। 5 দিনে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসেব শেষে ভাগশেষ থাকলো কি, তা জানাতেই আমাদের আয়োজন ভাগশেষ। সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। অর্থবছরের দ্বিতীয় মাসে পণ্য রপ্তানি কিছুটা হোঁচট খেল। রপ্তানি কমেছে আগের বছরের একই মাসের চেয়ে 3% মতো। রপ্তানি আয় কমেছে 11 কোটি ডলারের কিছু বেশি। গত আগস্ট মাসে রপ্তানির পরিমাণ নেমে এসেছে 392 কোটি ডলারে, যা আগের বছরের একই মাসে ছিল 403 কোটি ডলারেরও বেশি। আমরা সেই চিত্রটি দেখে নেব। আগস্ট মাসে পণ্যভিত্তিক যে রপ্তানি খাত আমরা দেখতে পাচ্ছি, তৈরি পোশাক খাত গেল আগস্ট 2024-এ 332.60 বিলিয়ন ডলার, যেটি 2025-এর আগস্টে এসে 316 বিলিয়ন ডলার দেখতে পাচ্ছি, এবং পরিবর্তনের যে শতাংশ সেটি দেখতে পাচ্ছি -4.75%। চামড়া ও চামড়াজাত পণ্য 10.29 কোটি ডলার, এবং চলতি বছরের আগস্টে আমরা দেখছি 10.13 কোটি ডলার। পরিবর্তন হয়েছে -1.55%। এছাড়া কৃষি পণ্যের ক্ষেত্রে দেখছি আমরা 8.78 যেটি কোটি ডলার ছিল গত আগস্টে 24-এর, সেটি 25-এর আগস্টে দেখতে পাচ্ছি 8.14 কোটি ডলার। এক্ষেত্রেও কিন্তু আমরা নেতিবাচক ধারা যে অব্যাহত আছে সেটি দেখছি। পরিবর্তনের হার -4.16%, এবং পাট ও পাট পণ্য যে খাতটি, সেই খাতে দেখছি গত আগস্টে 5.80 কোটি ডলার, সেটি কিন্তু বেড়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি 2025-এর আগস্টে এসে সেটি বেড়ে দাঁড়িয়েছে 6.31 কোটি ডলার, এবং পরিবর্তনের হার 8.81। হিমায়িত খাদ্যের বিষয়টিও আমরা দেখছি, এটিও কিন্তু বেড়ে দাঁড়িয়েছে, এবং পরিবর্তনের হার যেটি দেখতে পাচ্ছি 23.39% বেড়েছে। আমরা পরবর্তী আরও যে পণ্যভিত্তিক রপ্তানি খাত রয়েছে সেই খাতগুলো দেখতে চাই। রপ্তানি আয়ে মাসওয়ারি তুলনামূলক যে চিত্র সেটি দেখছি। জানুয়ারি মাসে 2025-এ আমরা দেখছি 444 কোটি ডলার ছিল, সেটি 2024-এ ছিল 420 কোটি, এবং ফেব্রুয়ারি মার্চের দিকে দেখছি আমরা কিছুটা বেড়েছে, 2025-এ এসে 425 কোটি ডলার হচ্ছে, যেটি 2024-এ ছিল 381 কোটি ডলার, এবং এপ্রিলে এসে অনেকখানি কিন্তু অধপতন হয়েছে। আমরা দেখছি 299 কোটি ছিল, সেটি 302 কোটি ডলার দেখতে পাচ্ছি, এবং মে মাসে কিন্তু সেটির পরিমাণ আবারও বেড়েছে। 425 কোটি ছিল 2024-এ, সেটি 2025-এ এসেও কিন্তু সেটি আবারও বেড়েছে, এবং জুনের দিকে আমরা বছরের মাঝামাঝি সময় এসে সেটি দেখছি যে 2025-এ কিন্তু অনেকখানি কমে গেছে 2024-এর চেয়ে। 2024-এ যেটি ছিল 361 কোটি ডলার, সেটি 25-এ এসে এই চলতি বছরে 334 কোটি ডলার, অনেকখানি কমে গেছে, এবং পরবর্তীতে আবার কিন্তু আমরা দেখেছি যে এটি বৃদ্ধির হার কিন্তু আবারও বেড়েছে, এবং একেবারে জুলাইয়ে দেখা যায় যে পুরোপুরি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে 477 কোটি ডলার, এবং আগস্টে 391 কোটি ডলার সবশেষ আমরা দেখতে পাচ্ছি। আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যের আওতায় প্রতিবেশী দেশ ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি চুক্তি রয়েছে 2800 মেগাওয়াটের। বিদ্যুৎ চাহিদা পূরণে বর্তমানে এর 80% পর্যন্ত আমদানি করা হচ্ছে, সেটি আমরা এক নজরে দেখে নেব। বিদ্যুতের যে আমদানি ও বিপিডিপির যে উৎপাদন 2023-24 অর্থবছর, সেটি চুক্তি দেখছি আমরা বিভিন্ন দেশের সাথে চুক্তি হয়েছিল। ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির যে চুক্তি, সেটির পরিমাণ 2800 মেগাওয়াট, এবং গড়ে দৈনিক আমদানি ছিল 2200 মেগাওয়াট। বিদ্যুৎ কেনা হচ্ছে চুক্তিতে, সেটি 80%, এবং বিপিডিপির যে নিজস্ব সক্ষমতা সেটি আমরা দেখতে পাচ্ছি 6114 মেগাওয়াট পরিমাণ এটি ছিল। এবং পরবর্তীতে আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে চুক্তিগুলো মোট উৎপাদন কিলোওয়াট ঘন্টা পরিমাণ এখানে দেখছি 15,831 মিলিয়ন। বিপিডিবির যে নিজস্ব কেন্দ্রের উৎপাদন সেটি 16%, এবং গড় উৎপাদন ব্যয় প্রতি ইউনিটে আমরা দেখছি 8 টাকা 89 পয়সা। আগস্টে নিউমরিং কন্টেইনার টার্মিনালে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পর এবার বার্ষিক সক্ষমতা বাড়িয়ে 2025 সালের শেষ নাগাদ 37 লাখ TUS বা 20 ফুট একক ইউনিট কন্টেইনার পরিচালনার করার লক্ষ্য নির্ধারণ করেছে চট্টগ্রাম বন্দর। আমরা সেই চিত্রটা একটু দেখে আসতে চাই। চট্টগ্রাম বন্দরের লক্ষ্যমাত্রা 37 লাখ TUS, এবং রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং আগস্টে 1,22,517
কন্টেইনার হ্যান্ডেল 2024-এর আগস্টের তুলনায় যেটি 27.6% বেশি আমরা দেখতে পাচ্ছি, এবং 2025 সালের শেষ নাগাদ বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং 37 লাখ টিইউএসে পৌঁছানোর আশা করা হচ্ছে, এবং 2024 সালে মোট 32.75 লাখ টিইউএস কন্টেইনার পরিচালনা করে, যা আগের বছরের তুলনায় বেশ খানিকটা বেশি এবং 7.4% বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের 90% বেশি পরিচালনা হয় চট্টগ্রাম বন্দরে, এবং 100 পোর্টস 2025-এর র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বন্দর এক ধাপ পিছিয়ে 68তম আমরা দেখছি। প্রযুক্তি নির্ভর যে বিষয়গুলো রয়েছে হয়তো সেক্ষেত্রেই কিছুটা হলেও এক ধাপ পিছিয়ে গেছে তারা, তবে মূল যে কর্মকাণ্ড আমদানি রপ্তানি সেটি কিন্তু চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক হয়ে থাকে। এই পর্যায়ে প্রযুক্তি নির্ভর নতুন স্টার্টআপ প্রতিষ্ঠানকে অর্থ দিতে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করবে বাংলাদেশ ব্যাংক। এই কোম্পানির ভেঞ্চার তহবিল থেকে অভিনব বৈচিত্র্যপূর্ণ উদ্যোগগুলোতে বিনিয়োগ করা হবে। নতুন এই কোম্পানি গঠন হলে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো মিলে প্রায় 650 কোটি টাকার মূলধন যোগান দেবে। সেই কোন কোন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো যোগান দেবে সেটি আমরা দেখতে পাচ্ছি এক নজরে। স্টার্টআপ বিনিয়োগ করবে নতুন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক থেকে শুরু করে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, উত্তরা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, অনেকগুলো ব্যাংকই আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি 30টির অধিক ব্যাংক রয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে এটিতে যোগান দেবে, অর্থ যোগান দেবে। এর পর্যায়ে আমরা ব্যাংক মার্জিনের খবর দেখতে, আর্থিক সংকটে পড়া শরিয়া ভিত্তিক 5 ব্যাংক মিলে একটি বড় ইসলামী ধারার ব্যাংক গঠনে ফার্স্ট সিকিউরিটি ইসলামীর পর একীভূতকরণ উদ্যোগে ইউনিয়ন ব্যাংকও সম্মতি জানিয়েছে সবশেষ, এবং একীভূত হলে 5 ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী বা আল ফাতা ব্যাংক। আমরা এক নজরে একটু দেখে আসতে চাই কোন কোন 5টি ব্যাংক। 5 ব্যাংকের মূলধনী ঘাটতি ও খেলাফি 2,86,000 কোটি টাকা। এর একীভূত হচ্ছে যে 5টি ব্যাংক, আমরা নামগুলো দেখতে চাই। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সূত্রে আমরা এটি তথ্য জানতে পেরেছি যে এই 5টি ব্যাংক তারা একীভূত হচ্ছে, এবং সেই 5টির নাম আমরা দেখলাম। এ পর্যায়ে পেনশন স্কিলের খবর জানাতে চাই। 2 বছর আগে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে সরকার। এর মধ্যে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই স্কিমটি। বর্তমানে 24টি ব্যাংকে সর্বজনীন পেনশন স্কিম করা যায়। শিগগিরই আরও 17টি ব্যাংকে এই পেনশন স্কিমে যুক্ত করা হবে। আমরা এক নজরে দেখে আসতে চাই যে কোন কোন ব্যাংক সার্বজনীন পেনশন স্কিমের আওতায় রয়েছে। বর্তমানে 24টি ব্যাংকে সর্বজনীন পেনশন কর্মসূচি করা যায়। সেই ব্যাংকগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি: সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা কৃষি, রাজশাহী কৃষি উন্নয়ন। বেশ কিছু বেসরকারি ব্যাংক আমরা দেখছি: প্রাইম ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এ পর্যায়ে আরও বেশ কয়েকটি ব্যাংক রয়েছে। 24টি ব্যাংকের যে কথা বলছিলাম, মধুমতি ব্যাংক রয়েছে, মিডল্যান্ড ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ রয়েছে, এবি ব্যাংক রয়েছে, ওয়ান ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। এই সবগুলো ব্যাংকেই কিন্তু পেনশন কর্মসূচি করা যায়। এ পর্যায়ে জানবো মুদ্রা বাজারের খবর। আন্তঃব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার প্রভাব পড়েছে মুদ্রা বাজারে। এদিকে ধরাছোঁয়ার বাইরে খুচরা মানি এক্সচেঞ্জ মার্কেট। আমরা এক পলকে দেখে নিতে চাই বৈদেশিক মুদ্রার বাজার কেমন। মার্কিন ডলার ক্রয় মূল্য 121.66 টাকা, বিক্রয় হচ্ছে 121.78 টাকায়। ইউরো 141.87 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 142.02 টাকা। পাউন্ডের ক্ষেত্রে দেখছি 163.56 টাকা ক্রয় মূল্য, বিক্রি হচ্ছে 163.75। এবং রুপির ক্ষেত্রে আমরা দেখছি অপরিবর্তিত রয়েছে, কেনা এবং বিক্রয়ের দাম 1.38 টাকা। বাংলাদেশ ব্যাংকের সূত্রে আমরা দেখছিলাম বৈদেশিক মুদ্রার যে খবর, এবং এ পর্যায়ে আরও বেশ কয়েকটি বৈদেশিক মুদ্রার দরদাম দেখতে চাই। অস্ট্রেলিয়ান ডলার 79.19 ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 79.31। সিঙ্গাপুর ডলার 94.66, 94.78 বিক্রয় মূল্য। ইয়েনের ক্ষেত্রে আমরা দেখছি কেনা এবং বেচার পরিমাণে খুবই কাছাকাছি, 0.82 টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 0.83। শ্রীলঙ্কান রুপি 2.48 টাকা ক্রয় মূল্য এবং শ্রীলঙ্কান রুপি বিক্রি হচ্ছে 2.49 টাকায়। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসির এক্স সূচক কমেছে 17 পয়েন্ট। লেনদেন হয়েছে 1,338 কোটি
লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 59 কোটি টাকা কম। আমরা এক নজরে দেখে আসতে চাই ডিএসসিতে সূচক ও লেনদেনের পরিমাণ। ডিএসইএক্স 5,614 পয়েন্ট এবং কমেছে 17 পয়েন্ট দেখতে পাচ্ছি। লেনদেন হয়েছে 1,338 কোটি 53 লাখ টাকা, যেটি বলছিলাম 79 কোটি টাকা কমেছে। এবং দর পরিবর্তনের বিষয়টি দেখছি, 175টি কোম্পানির দর ঊর্ধ্বমুখী এবং কমেছে 145টি কোম্পানির দর, এবং অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির দর। এবারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক কমেছে 29 পয়েন্ট, লেনদেন হয়েছে 122 কোটি 41 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 8 কোটি 87 লাখ টাকা বেশি। আমরা এক নজরে দেখে আসতে চাই সেই চিত্রটি। সূচক ও লেনদেনের পরিমাণ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএএসপিআই 1,702 পয়েন্ট আমরা দেখছি, যেটি পয়েন্ট কমেছে -29.47 পয়েন্ট, 15,702 পয়েন্ট, যেটি কমেছে -29.47 পয়েন্ট, এবং লেনদেন হয়েছে 122 কোটি 41 লাখ টাকা, 8 কোটি 87 লাখ টাকা বেশি লেনদেন দেখাচ্ছে। এবং দর পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখছি 108টি কোম্পানির দর বেড়েছে, 108টি কোম্পানির দর কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে 22টির। ঢাকা পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনে সার্বিক সূচক বেড়েছে 96 পয়েন্টে, মূলধন বেড়েছে প্রায় 9,000 কোটি টাকার বেশি। আমরা চিত্রটি দেখে আসতে চাই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি সেই বিষয়টি দেখার জন্য। দর্শক, আমরা অপেক্ষা করছি সেই বিষয়টি দেখার জন্য। আমরা 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 দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের 31 আগস্ট ডিএসইএক্সে 5,594, সূচক পরিবর্তন হয়েছে 76.44, লেনদেন হয়েছে 12 কোটি 96 লাখ, বাজার মূলধন 7,28,000 কোটি টাকা। 1 সেপ্টেম্বর দেখছি 2025-এ সেটি কিছুটা কমেছে। আমরা সূচক পরিবর্তনের হার দেখছি -10.60, লেনদেনের পরিমাণ 11 কোটি 81 লাখ, অর্থাৎ আগের দিনে 31 আগস্টের থেকে কিন্তু কিছুটা কমেছে। 2 সেপ্টেম্বরে কিন্তু আবার বেড়েছে। আমরা লেনদেনের পরিমাণ দেখছি 12 কোটি 78 লাখ টাকা, বাজার মূলধন 7,28,000 কোটি টাকা। 3 সেপ্টেম্বরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আরও একটু বেড়েছে সূচকের পরিবর্তনের হার, আমরা দেখছি 10.69%, লেনদেনের পরিমাণ 13 কোটি 97 লাখ টাকা। এবং 4 সেপ্টেম্বর 2025-এ এসে কিন্তু সেটি বাড়তির দিকে রয়েছে, 5,614 দেখতে পাচ্ছি আমরা। এবং সূচক পরিবর্তনের হার এখানে কিছুটা কমেছে, আমরা দেখছি 3 সেপ্টেম্বরের থেকে -17.33 সূচক পরিবর্তনের হার দেখছি। এবং লেনদেন হয়েছে 13 কোটি 38 লাখ টাকা, এবং বাজার মূলধন 7,27,000 কোটি টাকা। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতে পণ্য রপ্তানি। প্রতিদিন রপ্তানি হচ্ছে দেশীয় বিভিন্ন কোম্পানির জুস, বেকারি, খাদ্যসহ নানা পণ্য। এই বন্দর দিয়ে রপ্তানি খাত দীর্ঘস্থায়ী করতে আরও উদ্যোগ নেয়ার দাবি বন্দরের ব্যবসায়ীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল রানা। আমরা সরাসরি চলে যেতে চাই। সোহেল রানা, স্থলবন্দর দিয়ে কী পরিমাণ পণ্য আমদানি রপ্তানির যে বিষয়গুলো বলছিলাম সেটি হচ্ছে, সেই পরিমাণটা জানাবেন এবং বন্দরের সার্বিক যে কার্যক্রম সেটি জানান। সাজিদ, আমি আপনাকে একটু শুরুতে বলতে চাই যে আমদানি নির্ভর যে বন্দরটি হিলি, সেটি কিন্তু এখন রপ্তানি খাতে বেশ প্রসার ঘটিয়েছে। আমরা দেখেছি বিগত সময়ে যেখানে এই বন্দর রপ্তানি খাতে একবারে মুখ থুবড়ে পড়েছিল, সেটি কিন্তু চলতি বছরের জুন থেকে আসার আলো জাগিয়েছেন ব্যবসায়ীদের মাঝে। আমরা দেখছি যে জুন থেকে প্রায় সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতের 3,125 টন পণ্য রপ্তানি হয়েছে, যার বিপরীতে বাংলাদেশ সরকার আয় করেছে প্রায় 30 কোটি টাকার মতো। এখানে যে পণ্যগুলো রপ্তানি হচ্ছে বন্দর দিয়ে, বিশেষ করে বিভিন্ন কোম্পানির জুস রয়েছে, কমল জাতীয় পানি রয়েছে, বিস্কিট রয়েছে, এবং সুইট টোস্ট রয়েছে, চকলেট রয়েছে, বিভিন্ন চিপস রয়েছে, এছাড়া রাইস ব্র্যান ওয়েল রয়েছে, এবং ফ্যাটি অ্যাসিড যেটি সেটি রয়েছে। এছাড়া কিন্তু আরো বেশ কিছু পণ্য কিন্তু ভারতে রপ্তানি হচ্ছে এই বন্দর দিয়ে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে যে রপ্তানি খাতটির আসার আলো দেখিয়েছে, সেটি দীর্ঘস্থায়ী করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া দরকার। সেটি হচ্ছে যে ভারত অভ্যন্তরে যে কোয়ারেন্টাইন অফিসটি নেই, সেটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে সেটি যদি স্থাপন করা যায়, সেক্ষেত্রে কাঁচা পণ্য রয়েছে সেগুলো কিন্তু ভারতে রপ্তানি করা সম্ভব বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তো
সব মিলিয়ে বলা চলে যে বন্দরের যে রপ্তানি খাত সেটি বেশ আশার আলো জাগিয়েছে, এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে একটা কর্মপ্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। সাজিদ। হিলি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। 7 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে জেলার নাচল কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ কি বলছে ব্যবসায়ীরা? সেখানকার পেঁয়াজের বাজারের পুরো চালচিত্র সম্পর্কে আমাদের জানাবেন। সাজিদ, গত মাসের 28 তারিখের পর থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এখন পর্যন্ত পেঁয়াজ আমদানি হচ্ছে না। শেষ 28 তারিখে স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে 2 ট্রাক আসলে পেঁয়াজ আমদানি হয়েছে। এই পেঁয়াজ আমদানি বন্ধের খবরে স্থানীয় খুচরো বাজারগুলোতে ইতিমধ্যেই দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের। গত 7 দিনের ব্যবধানে এই পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকার বেশি। আমরা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন আসলে চাষিদের যে পেঁয়াজ, এই পেঁয়াজ মূলত একটি সিন্ডিকেটের হাতে চলে গেছে, আর ভারতীয় যে পেঁয়াজ সেটি তো ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। আমরা স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে আসলে আইপি না থাকায় আর পেঁয়াজ আমদানি করা সম্ভব হচ্ছে না। তো সাজিয়ে দিয়েছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পেঁয়াজের বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। খুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ। সরবরাহ কম থাকার কারণে বাজারে বেড়েছে মাছের দাম। এ নিয়ে আরও জানাতে নগরীর সন্ধ্যা বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম হাসান। আমরা চলে যেতে চাই রামিমের কাছে। রামিম, মাছের বাজারে দরদাম কেমন দেখছেন? কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। সাজিদ, আমরা আজকেও কিন্তু একই রকম অবস্থা দেখছি। বাজারে সব ধরনের মাছের দামই কিন্তু বেশ চড়া রয়েছে। বাজারে সামুদ্রিক মাছ থেকে শুরু করে এখানে আমরা দেখেছি যে চাষের মাছ, সব ধরনের মাছই আছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এটি কিন্তু চাহিদার তুলনায় বেশ কম রয়েছে। বাজারে মাছের যে দাম সেটি যদি আপনাকে বলি যে পাবদা মাছ যেটি আজকে বিক্রি করা হচ্ছে 450 টাকা, রুই মাছ প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। এছাড়াও কাতলা মাছ বিক্রি করা হচ্ছে 300 থেকে 400 টাকা। ইলিশের দাম তো আরও বেশি চড়া রয়েছে। গত সপ্তাহে থেকেও কিন্তু ইলিশের দাম এই সপ্তাহে প্রায় প্রতি কেজিতে বেড়েছে প্রায় 3 থেকে 400 টাকা বেশি দামে কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে। এবং আজকে কেজি সাইজের যে ইলিশ রয়েছে বাজারে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে প্রায় 2700 থেকে 2800 টাকা করে কেজি সাইজের ইলিশ। এর পাশাপাশি ছোট সাইজের যে জাটকা ইলিশ রয়েছে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে 1100 থেকে 1200 টাকা থেকে শুরু রয়েছে। তো বলে চলে যে বাজারে সব ধরনের মাছের দামই কিন্তু বেড়েছে, এবং আগামী 2 থেকে 3 মাস না যাওয়া পর্যন্ত, বিশেষ করে শীতের যে সময়টা, সেই সময়টা না আসা পর্যন্ত বাজারে মাছের যে সরবরাহ সেটি স্বাভাবিক হবে না। তো তার আগ পর্যন্ত কিন্তু দাম এরকম চড়া থাকবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো সাজিদ, এই ছিল আমার কাছে সবশেষ খবর বাজার থেকে। খুলনার মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। শেষ করছি এ সপ্তাহের ভাগশেষ।